বর্তমান বিশ্বে বহুল প্রচলিত এবং বিতর্কিত বিষয় হলো বিশ্বায়ন। তাহলে তোমরা বুঝতে পারছো আমাদের আলোচনার বিষয়বস্তু কি। আগের দিন প্রথম পাঠের আলোচনা করেছিলাম বিশ্বায়ন থেকে। আজ আমাদের দ্বিতীয় পাঠের আলোচনা, তৃতীয় অধ্যায়, রাষ্ট্রবিজ্ঞান, ক্লাস 12, সেমিস্টার 4। আলোচনার বিষয়বস্তু বিশ্বায়ন। আগের দিন যতটা পর্যন্ত আলোচনা হয়েছিল তারপর থেকে আমাদের আজকের আলোচনা। এই অধ্যায় থেকে 6 মার্কের কোশ্চেন হবে। এখানে কোনো 2 নম্বরের কোশ্চেন হবে না বা 4 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে হবে না। আমাদের আজকের আলোচনার যে বিষয়গুলো রয়েছে বিশ্বায়ন সম্পর্কে, সেটা হচ্ছে বিশ্বায়নের বৈশিষ্ট্য, বিশ্বায়নের যে বিভিন্ন প্রভাব রয়েছে বা ফলাফল রয়েছে, যেমন অর্থনৈতিক ফলাফল, রাজনৈতিক ফলাফল, সাংস্কৃতিক ফলাফল বা প্রভাব, সেইগুলোর মধ্য থেকে অর্থনৈতিক ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা হবে এবং সেই অর্থনৈতিক প্রভাবের ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক, খারাপ দিক এবং ভালো দিক, সেই দুটো দিক নিয়ে পয়েন্ট আকারেই আলোচনাগুলো হবে। তবে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো, লাইক কমেন্ট করবে। ঠিক আছে, চলো তাহলে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আমরা আলোচনার বিষয় প্রথমেই বললাম বিশ্বায়নের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে বর্তমান বিশ্বের বহুল আলোচিত ও বিতর্কিত বিষয় একটা বিশ্বায়ন। তথ্য প্রযুক্তির বিপ্লব, আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, যোগাযোগ ব্যবস্থার উন্নতির মাধ্যমে আজ বিশ্বায়ন একটি অদৃশ্য শক্তিতে পরিণত হয়েছে। কোনো মানুষ এই বিশ্বায়ন থেকে আর নিজেকে আলাদা করে রাখতে পারছে না। মানুষ তো দূরের কথা, একটা রাষ্ট্র এই বিশ্বায়নের প্রভাব থেকে নিজেকে আর মুক্ত রাখতে পারছে না। সে কোনো না কোনো ভাবে বিশ্বায়নের সঙ্গে জড়িয়ে পড়ছে। সেই বিশ্বায়নের কিছু বৈশিষ্ট্য আছে, মানে আমরা কি কি দেখে বুঝতে পারবো যেটা বিশ্বায়ন। সেই বিশ্বায়নের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য যেটা আছে, মুক্তবাজার অর্থনীতি, বিশ্বব্যাপী লেনদেন, এটাই হচ্ছে বিশ্বায়ন। মুক্তবাজার অর্থনীতিটা বিশ্বায়নের উপর নির্ভরশীল। এটি এমন একটি মুক্ত বাজার যেখানে পুঁজি, প্রযুক্তি রাষ্ট্রীয় সীমানার মধ্যে আবদ্ধ থাকে না, মানে সে রাষ্ট্রীয় গণ্ডি পেরিয়ে অন্য রাষ্ট্রেও বাহিত হচ্ছে। এই নিয়ন্ত্রণ মুক্ত অর্থনীতির ফলে এক দেশের অর্থনীতি অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। প্রতিটা রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছে। ব্যবসা বাণিজ্য করার জন্য একটি রাষ্ট্রের অর্থনীতি অন্য রাষ্ট্রের উপর নির্ভর করছে। শুধু ব্যবসা বাণিজ্য নয়, তথ্য প্রযুক্তি, এমন অনেক বিষয় আছে যেগুলোর দ্বারা একটি রাষ্ট্রের প্রভাব অন্য রাষ্ট্রে গিয়ে পড়ছে। মানে বিশ্বায়ন একটি রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল করে তুলছে। এটা গেল বিশ্বায়নের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আছে, পিপিপি মডেল। পিপিপি মডেল মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব। এটা একটা বিশ্বায়নের অনেক বড় একটা বৈশিষ্ট্য। মানে পিপিপি মডেল বিশ্বায়নের দ্বারা প্রভাবিত হচ্ছে। বিশ্বায়নের যুগে পিপিপি মডেলগুলি বিভিন্ন দেশের সরকার ও বেসরকারি সংস্থাগুলির মধ্যে একটা পারস্পরিক সহযোগিতার গুরুত্বপূর্ণ মডেল হয়ে উঠেছে। অনেক সংস্থা রয়েছে যেগুলো কিন্তু বেসরকারি, সেই সংস্থাগুলি সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। যেমন ধরো বিদ্যুৎ, ইলেকট্রিক প্রত্যেকের বাড়িতে রয়েছে। বিদ্যুৎ নেওয়ার জন্য যে সমস্ত সাজ সরঞ্জামের প্রয়োজন হয় সেগুলো কিন্তু দ্রুত তোমার বাড়িতে পরিষেবা দেওয়া হচ্ছে। কিন্তু তুমি যখন বিদ্যুতের বিলটা ভরতে যাচ্ছ, তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অনেক বিদ্যুৎ ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে গিয়ে আমরা বিলটা ভরি। মানে সরকার তত্ত্বাবধান করছে, কিন্তু কাজকর্ম করছে কে? বেসরকারি সংস্থা। বেসরকারিভাবে এই কাজগুলো হচ্ছে, সেই জন্য কাজগুলো এত দ্রুত পরিমাণে হচ্ছে। তাহলে একটা রাষ্ট্রে সরকার এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে
তারা পাশাপাশি একসঙ্গে মিলেমিশে কাজ করছে, এটা কিন্তু একটা বিশ্বায়নের বৈশিষ্ট্য। এটা তাহলে গেল আমাদের দ্বিতীয় নম্বর বিশ্বায়নের বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে বহুজাতিক কোম্পানির আধিপত্য। বিশ্বায়নে জাতীয় রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করছে কিন্তু আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠান বা সংস্থা বা আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি। যেমন আন্তর্জাতিক বাজারকে নিয়ন্ত্রণ করছে গ্যাট, GATT, WTO, WB, IMF প্রভৃতি প্রতিষ্ঠান। আবার এই সংস্থাগুলি উন্নয়নশীল যে দেশ রয়েছে সেই দেশের প্রশাসনিক সিদ্ধান্তকেও এরা প্রভাবিত করছে। এইসব সংস্থাগুলি তৃতীয় বিশ্বের দেশগুলোকে তার আর্থিক পরিকাঠামো উন্নয়নের জন্য ঋণ প্রদান করে। কোনো রাষ্ট্রকে অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে গেলে এইসব আন্তর্জাতিক সংস্থার পরামর্শ নিতে হয়, তাদের সিদ্ধান্তের উপরেই নির্ভরশীল থাকতে হয় রাষ্ট্রগুলোকে। এইভাবে আন্তর্জাতিক স্তরে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি আধিপত্য বিস্তার করছে। তৃতীয় বিশ্বের দেশগুলোকে যে ঋণ প্রদান করছে, এই ঋণ প্রদান করার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বের দেশগুলোকে ঋণী করছে। এটা একটা খারাপ দিক, কিন্তু বিশ্বায়নের ফলে যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু একটা ভালো দিক। তাহলে বিশ্বায়নের একটা দিক হলো কি, বহুজাতিক সংস্থার আধিপত্য। সেই আধিপত্যটা তোমার ভালো দিকেও আছে এবং খারাপ দিকেও রয়েছে। এরপরে 4 নম্বর যে বিশ্বায়নের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি বহুমুখী প্রক্রিয়া। বিশ্বায়নটা কোনো একমুখী প্রক্রিয়া নয়, এটি একটি বহুমুখী প্রক্রিয়া। কেমন করে বা কিভাবে? বিশ্বায়ন শুধুমাত্র রাষ্ট্রের অর্থনৈতিক পরিবর্তন করে না বা অর্থনৈতিক যোগাযোগ সহযোগিতা সৃষ্টি করে না। বিশ্বায়ন অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক এই সমস্ত দিক দিয়েও রাষ্ট্রগুলিকে প্রভাবিত করছে। মানে বিশ্বায়ন একটি জটিল প্রক্রিয়া, যেখানে একসঙ্গে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে এই বিশ্বায়ন। এই জন্য এই পয়েন্টটা বহুমুখী প্রক্রিয়া, এটা একটা বিশ্বায়নের বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য, মার্কিন সংস্কৃতির প্রতি ঝোঁক। বিশ্বায়নের একটা অন্যতম বৈশিষ্ট্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতির প্রতি প্রতিটা রাষ্ট্রের একটা ঝোঁক দেখা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন হতে চাইছে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো সেরকম হতে চাইছে। শুধুমাত্র রাষ্ট্রগুলো না, রাষ্ট্রের অভ্যন্তরে যে জনসমাজ আছে, জনগণ আছে, মানুষ আছে, তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভোগবাদী জীবনযাত্রা তারা গ্রহণ করছে। আজ এই মার্কিন সংস্কৃতি বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে মিশে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি যেমন, সেরকম সংস্কৃতি অন্যান্য রাষ্ট্রের জনগণরাও গ্রহণ করছে। আজকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ভোগবাদী সংস্কৃতিকে সবাই শ্রেষ্ঠ বললে বাহবা দিচ্ছে। এই মার্কিন সংস্কৃতি গ্রহণ করার ফলে ধনী দরিদ্র সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের লাইফস্টাইল, পোশাক পরিচ্ছদ গ্রহণ করছে। তারা যেমনটা হতে চায় তেমন আমরাও হতে চাই। তারা আইফোন ব্যবহার করছে, আমারও আইফোন চাই। আমরা তর্ক বিতর্কের খাতিরেই বলে থাকি যে BMW গাড়ি খুবই উন্নত, ভালো গাড়ি। খাওয়ার পরে একটু থামস আপ, কোকা কোলা হলে ভালো হতো। তাহলে এই মার্কিন সংস্কৃতি, মার্কিন যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলো আমাদের বিভিন্ন দেশের সংস্কৃতির মধ্যে আস্তে আস্তে করে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে যাচ্ছে। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে তার নিজের আধিপত্যটাকে বিস্তার করছে। তাহলে এটা গেল আমাদের 5 নম্বর বিশ্বায়নের বৈশিষ্ট্য। 6 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে কি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের পরিবর্তন। এটা কিন্তু বিশ্বায়নের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাষ্ট্রের সার্বভৌমিকতার পরিবর্তন হচ্ছে। সার্বভৌমিকতা মানে কি? সার্বভৌম মানে একটি রাষ্ট্রের চরম ক্ষমতা, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেই চরম ক্ষমতা যদি পরিবর্তন হয় তাহলে কি হবে? রাষ্ট্র আবার সেই পরাধীন হয়ে পড়বে। ভারতবর্ষ যেমন 1947 সালের আগে ছিল তেমনই হয়ে পড়বে। তাহলে বিশ্বায়নের যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, রাষ্ট্রের চিরাচরিত সার্বভৌমিকতা, এটা কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে, সেটার ধারণা পরিবর্তন হচ্ছে। বিশ্বায়নের প্রভাবে রাষ্ট্রগুলি তাদের
নিজের যে চাহিদা, সেই চাহিদাগুলো মেটানোর চেষ্টা করছে। সেই চাহিদাগুলো মেটাতে গিয়ে উন্নয়নশীল রাষ্ট্রগুলো আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক আইন যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবেই রাষ্ট্রগুলি পরিচালিত হচ্ছে। তাহলে সার্বভৌমিকতার একটা ধারণা, রাষ্ট্রের চরম ক্ষমতা, তাহলে এখানে কি রাষ্ট্রের চরম ক্ষমতা আর রইল? সে যদি অন্য কারো দ্বারা পরিচালিত হয়? থাকছে না। তাহলে বিশ্বায়নের প্রভাবে একটি রাষ্ট্রের সার্বভৌম ধারণা পরিবর্তন হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরে 7 নম্বর পয়েন্টটা, নয়া উপনিবেশবাদের নামান্তর। বিশ্বায়ন হচ্ছে নয়া উপনিবেশবাদের নামান্তর। কেন? উন্নত যে দেশগুলো আছে সেই দেশগুলো আর পুরানো কায়দাতে অনুন্নত রাষ্ট্রগুলোকে শোষণ করতে পারছে না। পুরানো কায়দাতে বলতে তারা আর সশরীরে অন্য রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার করতে পারছে না, যেমনটা 1947 সালের আগে ছিল আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। সেই ধারণাটা একটু পরিবর্তন হয়েছে। এখন শোষণ করার জন্য আর সশরীরে অন্য রাষ্ট্রে পৌঁছাতে হচ্ছে না। এই অর্থনীতি এবং সংস্কৃতির মধ্য দিয়ে উন্নত রাষ্ট্রগুলি অনুন্নত রাষ্ট্রকে আবার পুনরায় শোষণ শাসন করার চেষ্টা চালাচ্ছে। মানে নতুনভাবে একটা উপনিবেশবাদ, নতুনভাবে একটা সাম্রাজ্যবাদের সৃষ্টি করা হচ্ছে। কারণ আমরা তো বিদেশি ধ্যান ধারণাতে বেশি বিশ্বাসী। তারা যেটা করছে সেটা আমাদেরকে করতে হবে, আমাদের এটা নেশা। তাহলে সহজভাবে বলতে গেলে পুরানো মদের বোতলে নতুন করে স্টিকার লাগানো হয়েছে। মদ একই আছে, উপনিবেশবাদ একই রয়েছে, কিন্তু তার ধরনটা চেঞ্জ করা হয়েছে। এটা গেল বিশ্বায়নের একটি বৈশিষ্ট্য, নয়া উপনিবেশবাদ। 8 নম্বর যে পয়েন্টটা রয়েছে, তথ্য প্রযুক্তির অভাবনীয় সাফল্য। বিশ্বায়নের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি হয়েছে। এই তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির কারণে জাতিরাষ্ট্র বলতে যেসব রাষ্ট্র নিজের সিদ্ধান্ত নিজেরাই নিত, এই জাতিরাষ্ট্রগুলো সেই সিদ্ধান্তগুলো আর নিজে নিতে পারছে না। কারণ এই তথ্য প্রযুক্তি একটা রাষ্ট্রীয় সীমানা ধ্বংস করেছে। রাষ্ট্রীয় সীমানা ধ্বংস হলে কি হবে? রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগটা বাড়বে। যোগাযোগ বাড়লে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে। এইভাবে বিশ্বায়ন জাতিরাষ্ট্রের সীমানাটাকে তুলে দিয়েছে। এই বিশ্বায়ন এক জাতি, এক বিশ্ব, এক নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যেখানে কোনো রকম কোনো রাষ্ট্র থাকবে না। পুরো পৃথিবীটাই একটা বিশ্ব ভুবনে পরিণত হবে। কারো সঙ্গে কারো পার্থক্য থাকবে না, কারো সঙ্গে কারো তুলনা হবে না। তাহলে বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতির প্রতিষ্ঠা, দেশের সংস্কৃতি, মেধা, জ্ঞান আদান প্রদানের মাধ্যমে বিশ্ব আজ বিশ্ব গ্রামে পরিণত হয়েছে, মানে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। বিশ্বায়নের এখানে 8টি বৈশিষ্ট্য আলোচনা করা আছে। ভূমিকা এবং উপসংজ্ঞা দিয়ে দেখলে তোমরা অনেকটাই নাম্বার ক্যারি করতে পারবে। এর সঙ্গে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বলছিলাম, সেটা হচ্ছে কি বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রভাব বা ফলাফল। বিশ্বায়নের অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ফলাফল, তার নেতিবাচক দিক এবং ইতিবাচক দিক দুটো বিষয় নিয়ে আলোচনা করা হবে পয়েন্ট আকারেই। প্রথমে যেটা আছে বিশ্বায়নের অর্থনৈতিক প্রভাব বা ফল, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টাকে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে বিশ্বায়নের যে ইতিবাচক দিক, মানে বিশ্বায়নের যে ভালো দিক, সেই ভালো দিকগুলো পয়েন্ট আকারে আলোচনা করতে হবে। তারপরেই আমরা আসব বিশ্বায়নের যে নেতিবাচক দিক বা বিশ্বায়নের ফলে কি কি খারাপ দিক ঘটছে, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এই যে বিশ্বায়ন, এই বিশ্বায়নের মূলে রয়েছে কিন্তু অর্থনৈতিক রূপ। অর্থনৈতিকগত দিক থেকেই বিশ্বায়নটা বিশেষভাবে পরিচালিত বা বিকশিত, বা অর্থনীতি বিশ্বায়নটাকে আরো বাস্তবায়িত করেছে। এই বিশ্বায়নকে বাস্তবায়িত করার জন্য IMF, WB, WTO এই সংস্থাগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এই যে সংস্থাগুলোর নাম আলোচনা করলাম, এগুলো কিন্তু সবই অর্থনৈতিক সংগঠন, বিশ্ব সংগঠন, যেগুলোর হাত ধরে অর্থনৈতিক বিশ্বায়ন সারা বিশ্বব্যাপী তার প্রক্রিয়া চালাচ্ছে। এই অর্থনৈতিক বিশ্বায়নের মূল চালিকা শক্তি যেগুলো, সেগুলো হচ্ছে কি অবাধ বাণিজ্য নীতি, প্রযুক্তির বিকাশ,
ব্যবসা বাণিজ্যের প্রসার। এবার আমরা বিশ্বায়নের যে ভালো দিক এবং বিশ্বায়নের যে কিছু খারাপ দিক আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যে পয়েন্টটা আছে বিশ্বায়নের ভালো দিক বা তার ইতিবাচক প্রভাব যেটা আছে, ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি। তাহলে ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি এটা কিন্তু বিশ্বায়নের একটি ভালো দিক। আন্তর্জাতিক স্তরে ব্যবসা বাণিজ্য করতে গেলে একটা চুক্তি সম্পাদিত করতে হয়, সেই চুক্তিটা হচ্ছে তোমার গ্যাট চুক্তি, GATT। এই চুক্তিটার ফলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের যে গুণমান সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। অনেক রাষ্ট্র একসঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারছে, আবার অনেক রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য আলাদা করে নিজেরা চুক্তি সম্পাদন করছে। এই চুক্তিগুলো সম্পাদন করার মধ্য দিয়ে রাষ্ট্রগুলো কিন্তু আস্তে আস্তে করে বিশ্ব বাজারে অন্তর্ভুক্ত হচ্ছে, প্রবেশ করছে। এর ফলে ওই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, অর্থনৈতিক বিকাশ হচ্ছে, বিদেশি পুঁজির আগমন ঘটছে। এর মূল কারণটা কি? এর মূল কারণটা তাহলে বিশ্বায়ন। তাহলে এটা বিশ্বায়নের একটি ভালো দিক, যার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য হচ্ছে, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে বিদেশি মুদ্রা মুনাফা হচ্ছে। এটা কিন্তু আখেরে একটা রাষ্ট্রের ভালো। দ্বিতীয় যে পয়েন্টটা আছে, বিদেশি বিনিয়োগ সুযোগ বৃদ্ধি। বিশ্বায়নের ফলে বিদেশি বিনিয়োগে সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে বিশ্বের যে উন্নত দেশগুলো আছে তারা বহুজাতিক সংস্থার মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আর্থিক বিনিয়োগ করছে। এর ফলে উন্নয়নশীল যে দেশগুলো আছে তারা কিন্তু আর্থিক দিক থেকে আরো উন্নত হচ্ছে, নিজেকে সমৃদ্ধ করছে। যেমন দেখো, উবের, অ্যামাজন এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা ভারতীয় বাজারে এসে বিনিয়োগ করছে। তাতে লাভ হচ্ছে কার? যে রাষ্ট্রে বিনিয়োগ হচ্ছে। তাহলে বিনিয়োগ কিন্তু একটা ভালো জিনিস, যেটা বিশ্বায়নের প্রভাবেই সংগঠিত হচ্ছে। এটা গেল দ্বিতীয় নম্বর সুবিধা বা ইতিবাচক প্রভাব। ৩ নম্বর যে পয়েন্টটা রয়েছে, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি। বিশ্বায়নের দরুন তথ্য প্রযুক্তির হস্তান্তর হচ্ছে, এক হাত থেকে অন্য হাতে তথ্য প্রযুক্তিগুলো পৌঁছাচ্ছে। একটা উন্নত দেশের প্রযুক্তি একটা অনুন্নত দেশে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে অনুন্নত দেশে গিয়ে ওই প্রযুক্তি পৌঁছালে কি হবে? ওই দেশের সমৃদ্ধিই হবে। আর এটা সম্ভব হয়েছে কিসের কারণে? এটা সম্ভব হয়েছে বিশ্বায়নের কারণে। বিশ্বায়নের কারণে উন্নত দেশগুলির প্রযুক্তি উন্নয়নশীল দেশ ব্যবহার করছে, তারা নিজেদেরকে সমৃদ্ধ করছে। তাহলে বিশ্বায়নের ফলে কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে একটা দেশ উন্নত হচ্ছে। উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরো ভালো বুঝতে পারবে। বিদেশি সংস্থা যেমন তোমার গুগল, মাইক্রোসফট, IBM এমন সংস্থা রয়েছে যারা ভারতের বাজারে গবেষণা সংস্থা খুলেছে। তাহলে ভারতে যদি গবেষণা সংস্থা খোলা হয়, আখেরে লাভটা কার? আখেরে লাভটা ভারতীয় যারা ছাত্রছাত্রী আছে তাদেরই লাভ। তাহলে তথ্য প্রযুক্তি উন্নত দেশ থেকে অনুন্নত দেশে গিয়ে পৌঁছালে অনুন্নত দেশেরই আখেরে লাভ হবে। এটা গেল আরেকটা বিশ্বায়নের ভালো দিক। ৪ নম্বর বিশ্বায়নের যে ভালো বা ইতিবাচক দিক রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারের ভূমিকা। বিশ্বায়নের ফলে রাষ্ট্রের বদলে আন্তর্জাতিক বাজারে আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্রের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো এখন আন্তর্জাতিক বাজার গ্রহণ করছে। আন্তর্জাতিক বাজার রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করছে। যেমন বিশ্বায়নের আগে পেট্রোল ডিজেলের দাম যে যা রাষ্ট্র নির্ধারণ করত, কিন্তু বর্তমানে সেই পেট্রোল আর ডিজেলের দাম নির্ধারণ করছে কে? আন্তর্জাতিক বাজার। এর ফলে কি হচ্ছে? এর ফলে পেট্রোল ডিজেলের দাম সারা বিশ্বে একই রকম হচ্ছে। এতে কোনো রাষ্ট্র লাভও পাচ্ছে না, আবার কোনো রাষ্ট্র ক্ষতিও করছে না। তবে আমরা দেখি অন্যান্য রাষ্ট্রে তেলের দাম এত কম কেন? কম হওয়ার কারণ সেখানে রাষ্ট্র ভর্তুকি দেয়। তাহলে আমাদের কথাটা হচ্ছে এটাই, যে বিশ্বায়নের ফলে সারা বিশ্বে একই দাম পেট্রোল ও ডিজেলের। এটা কিন্তু একটা ভালো দিক বিশ্বায়নে। এরকম পেট্রোল আর ডিজেলের মতো সারা বিশ্বে সোনার দামও ওঠাপড়া করছে, শেয়ার মার্কেটের মতো। তাহলে এটা গেল অর্থনৈতিক যে বিশ্বায়নের প্রভাব, তার ভালো দিক। পরে ৫ নম্বর যে পয়েন্টটা আছে, ক্রেতাদের সুবিধা বৃদ্ধি।
বিশ্বায়নের ফলে জিনিসপত্রের ভ্যারাইটিজ এসেছে, বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। এমন প্রতিযোগিতার ফলে জিনিসপত্রের কোয়ালিটি বাড়ছে, ক্রেতারা সুলভ মূল্যে ভালো জিনিস কিনতে পারছে। যেমন আগে উন্নয়নশীল দেশে স্মার্টফোন খুবই এক্সপেন্সিভ জিনিস ছিল, কিন্তু এখন স্মার্টফোন অনেকটাই দাম কম, তার সঙ্গে অনেক কোম্পানির ফোন পাবে। তুমি তুমি কোন ফোনটা নেবে সেটা তুমি পছন্দ করতে পারবে। এখন দোকানে গেলে তোমাকে বলবে এই কোম্পানি এই কোম্পানি এই কোম্পানির ফোন আছে, তোমার কোনটা পছন্দ নিতে পারো। তুমি তোমার নিজের ক্রাইটেরিয়া বলবে আমি এমন ফোন চাই, তাহলে সেই ফোন তোমার কাছে উপস্থিত করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়বে। তাহলে এই বিশ্বায়নই হচ্ছে কারণ যার দ্বারা ক্রেতারা অনেকভাবে উপকৃত হচ্ছে, ক্রেতারা নিজের পছন্দ খুঁজে পাচ্ছে। তাহলে বিশ্বায়নের ফলে পছন্দ অপছন্দের বিষয়টাও কিন্তু এসেছে। এটা বিশ্বায়নের একটি ভালো গুণ বা ভালো দিক। পরের 6 নম্বরে যে পয়েন্টটা আছে, দারিদ্রতা হ্রাস। বিশ্বায়নের ফলে উন্নত দেশগুলিতে বিদেশি পুঁজির বিনিয়োগ হচ্ছে, প্রযুক্তির হস্তান্তর হচ্ছে, ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটছে। এর ফলে ওই উন্নয়নশীল দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। কর্মসংস্থানের সুযোগ বাড়লে মানুষের আয় ব্যয় বাড়বে। মানুষের আয় বাড়লে তারা উন্নত ধরনের জীবনযাপন করতে শুরু করবে। এই সমস্ত বিষয়টা কিন্তু সম্ভব হয়েছে বিশ্বায়নের কারণে। তাহলে এটা একটা বিশ্বায়নের কিন্তু ভালো দিক, যার মধ্য দিয়ে মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছে, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, তারা উন্নত পোশাক আশাক ব্যবহার করতে পারছে। এটা সমস্ত কিছুই বিশ্বায়নের কারণে। তাহলে এটা বিশ্বায়নের একটি ভালো দিক। এইবার আমরা বিশ্বায়নের যে খারাপ দিক যেগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। বিশ্বায়নের প্রথম যে খারাপ দিকটা রয়েছে সেটা হচ্ছে ধনী দরিদ্র বৈষম্য বৃদ্ধি। বিশ্বায়নের ফলে অর্থনৈতিক সম্পদ তার অসম বন্টন হচ্ছে, মানে কেউ বেশি কেউ কম পাচ্ছে। এই বিশ্বায়নের সুফল শুধুমাত্র উন্নত দেশের রাষ্ট্রগুলোই গ্রহণ করছে। উন্নত দেশের রাষ্ট্রগুলো বিশ্বায়নের ফলে অনুন্নত দেশকে আরো অনুন্নত করছে। এই অনুন্নত করার জন্য ধনী দরিদ্রের বৈষম্য আরো দিনে দিনে বাড়ছে। তোমাদেরকে একটা পরিসংখ্যান দিলে তোমরা বুঝতে পারবে। 2021 সালে একটা রিপোর্ট অনুযায়ী বলা হয়েছিল বিশ্বের মোট সম্পদের 50% সম্পদ 10% মানুষের হাতে ছিল। কিন্তু আজ 2025 সাল, এই 2025 সালে বিশ্বের মোট সম্পদের 50% সম্পদ মাত্র 1% মানুষের হাতে রয়েছে। তাহলে বাকি 99% মানুষ সেই বাকি যে 50% সম্পদ রয়েছে সেই সম্পদ নিয়েই রয়েছে। তাহলে দেখো এখানে কত বড় অর্থনৈতিক অসাম্য লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু সম্ভব হয়েছে বিশ্বায়নের কারণে। তাহলে এটা একটা বিশ্বায়নের খারাপ দিক। পরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি বেকারত্ব বৃদ্ধি। বহুজাতিক যে সংস্থাগুলো রয়েছে তারা আরো আরো বেশি লাভের জন্য তাদের যে উৎপাদন প্রক্রিয়াটা সেটা একটা দেশ থেকে অন্য একটা দেশে স্থানান্তরিত হচ্ছে। এই স্থানান্তরিত করার জন্য যে দেশে তারা আগে ব্যবসা বাণিজ্য করত সেই দেশের মানুষ বেকার হয়ে পড়ছে, তারা কর্ম হারাচ্ছে, মানে যেটাকে সহজভাবে বলা হয় কর্মী ছাঁটাই হচ্ছে। আবার বলা যেতে পারে এই শিল্প সভ্যতার যুগে যন্ত্রকে এমন ভাবে কাজে লাগানো হচ্ছে যেখানে মানুষ আর কাজ পাচ্ছে না, কর্ম পাচ্ছে না। কাজকর্ম পেলেও সে কতদিন পর্যন্ত সেই কাজকর্ম টিকবে তার কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চয়তার সৃষ্টি করেছে। তাহলে বিশ্বায়নের আরেকটি খারাপ দিক অনিশ্চয়তা। এটা গেল তাহলে 2 নম্বর। 3 নম্বর যে পয়েন্টটা আছে, স্থানীয় যে শিল্প রয়েছে সেই শিল্পের ক্ষতি হচ্ছে। বিশ্বায়নের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। এই প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার কারণে উন্নয়নশীল যে দেশ রয়েছে সেই উন্নয়নশীল দেশে অনেক ছোট মাঝারি অনেক শিল্প আছে, সেই শিল্পগুলো কিন্তু আস্তে আস্তে করে বন্ধ হতে বসেছে। কারণ বহুজাতিক সংস্থার সঙ্গে এই ক্ষুদ্র মাঝারি শিল্প কিন্তু কোনো সময় পেরে উঠবে না। না পেরে ওঠার জন্য তারা আস্তে আস্তে করে নিজের শিল্পগুলোকে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে।
যেমন ধরো মাদুর শিল্প, চট শিল্প, মাটি শিল্প, এই সমস্ত শিল্পগুলো আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। 1991 সালের পরে ভারতবর্ষে যখন বহুজাতিক সংস্থা আস্তে আস্তে করে আগমন ঘটছে, তার ফলে ভারতবর্ষের যে স্থানীয় শিল্প যেগুলো ছিল সেই শিল্পগুলো বন্ধ হয়ে গেছে। এই ক্ষুদ্র শিল্পগুলোর স্থান দখল করেছে কে? বহুজাতিক সংস্থাগুলি। তারা কম পয়সাতে ভালো কোয়ালিটির দ্রব্য ক্রেতাদের দিচ্ছে। তাহলে কম পয়সায় মানুষ জিনিস কিনবে না বেশি পয়সা দিয়ে মানুষ জিনিস কিনবে? অবশ্যই মানুষ কম পয়সা দিয়ে যে জিনিসটি ভালো হবে সেটাই কিনবে, আর সেটাই হয়েছে। তার দরুন বহুজাতিক সংস্থাগুলো তার নিজের আধিপত্য বিস্তার করেছে এবং স্থানীয় কুটির শিল্প যেগুলো রয়েছে, মাঝারি শিল্প যেগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে করে বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু একটা বিশ্বায়নের খারাপ দিক বা নেতিবাচক প্রভাব। 4 নম্বরে যেটা রয়েছে, নয়া উপনিবেশবাদের উদ্ভব হয়েছে। বিশ্বায়নের ফলে নয়া উপনিবেশবাদের উদ্ভব হয়েছে। উন্নত রাষ্ট্রগুলি পুরানো সিস্টেমে আর শাসন শোষণ চালাতে পারছে না। তাই উন্নত দেশগুলি শাসন শোষণ বজায় রাখার জন্য একটা নতুন প্রক্রিয়া শুরু করেছে। সেই প্রক্রিয়াটার নাম কি? নয়া উপনিবেশবাদ। এর ফলে উন্নত দেশগুলির সভ্যতা, সংস্কৃতি সেগুলো উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উপর চাপিয়ে দিচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, আজকাল আমাদের ফোন ছাড়া চলে না। একটু পিৎজা খেলে ভালো হতো। আমাদের এমন মানসিকতার জন্যই আজ উন্নত দেশগুলি অনুন্নত দেশকে শোষণ করছে। আর সেই শোষণের আরেকটি নাম কি? নয়া উপনিবেশিকতাবাদ। যেটা আমরা বলছিলাম বিশ্বায়নের বৈশিষ্ট্য আলোচনা করার সময়, পুরানো মদের বোতলে নতুন করে স্টিকার লাগানো হয়েছে। শোষণ শাসন চলছে সেই আগের মতোই, কিন্তু তার ধাঁচটা পরিবর্তন হয়েছে, সিস্টেমটাকে পরিবর্তন করেছে। এটা একটা বিশ্বায়নের বৈশিষ্ট্য, যেটা আমরা 4 নম্বর বৈশিষ্ট্য হিসাবে জানলাম। পরে যেটা রয়েছে 5 নম্বর, পরিবেশের ক্ষতি সাধন। বিশ্বায়নের কারণে আন্তর্জাতিক বাজারে কিন্তু প্রচুর জিনিসপত্রের চাহিদা রয়েছে। সেই চাহিদাগুলো মেটানোর জন্য উন্নয়নশীল দেশগুলি প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আরোহণ করছে। প্রাকৃতিক সম্পদ বেশি আরোহণ করলে কি হবে? প্রাকৃতিক সম্পদের উপর চাপ আসবে, আর প্রাকৃতিক সম্পদের উপর চাপ এলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে। আর যেটা উন্নয়নশীল দেশগুলোতে হচ্ছে। উন্নয়নশীল দেশগুলোতে এখনো উন্নয়নের যে একটা মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠিতে তারা পৌঁছাতে পারেনি। এই পৌঁছাতে না পারার জন্য তারা কি করছে? তার দেশের যে কয়লা, বিভিন্ন রকম খনিজ সম্পদ, এগুলোকে বিশ্ব মার্কেটে বেশি বেশি করে বিক্রয় করছে। এই বিক্রয় করার জন্য প্রাকৃতিক বিপর্যয় এসে পড়ছে, প্রাকৃতিক পরিবেশের উপর চাপ সৃষ্টি হচ্ছে, যেটা একটা বিশ্বায়নের একটা খারাপ দিক। পরে 6 নম্বর যে পয়েন্টটা রয়েছে, উত্তর ও দক্ষিণ মতবিরোধ। অর্থনৈতিক বিশ্বায়নের ফলে পৃথিবীর উত্তর গোলার্ধে উন্নত ও ধনী দেশগুলির সঙ্গে দক্ষিণের যে উন্নয়নশীল দেশগুলো আছে সেই দেশগুলোর সঙ্গে সংঘাত কিন্তু প্রথম থেকেই লেগে আছে। উত্তর গোলার্ধ মানে তোমরা জানো, এবং দক্ষিণ গোলার্ধ মানেও তোমরা জানো। উত্তর গোলার্ধ পুঁজিবাদী দেশগুলো রয়েছে, তারা সবসময় দক্ষিণ গোলার্ধের উপর চাপ সৃষ্টি করছে, সে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন দিক থেকে। উত্তর গোলার্ধের পুঁজিবাদী রাষ্ট্রগুলো বিশ্ব অর্থ ব্যবস্থাটাকে, বিশ্ব বাণিজ্য ব্যবস্থাটাকে প্রথমেই তারা কুক্ষিগত করে নিয়েছে। আর কুক্ষিগত করে নেওয়ার পর দক্ষিণ গোলার্ধে যে সমস্ত উন্নয়নশীল দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপর শাসন শোষণ চালাচ্ছে। এটা আরেকটা বিশ্বায়নের খারাপ দিক। তাহলে এইভাবে আমরা বিশ্বায়নের যে ভালো দিক এবং খারাপ দিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা দেখবে, পড়বে। এই যে অংশটা আলোচনা হলো, এই অংশ থেকে যে যে কোশ্চেন গুলো হয় সেগুলো কিন্তু আমরা পরের শেষ যে পার্টটা আলোচনা করব সেইখানে বলে দেব। সেইখানে তোমরা গিয়ে দেখবে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।